বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখানো হয়েছে সুদীপা তার বাবাকে বলে আমাকে যেতেই হবে। সুদীপার বাবা বলে যাবি কোথায় যাবি? সুদীপা বলে কালীমায়ের মন্দিরে। সুদীপার বাবা বলে এখন আবার কালীমায়ের মন্দিরে কেন? সুদীপা বলে জানো তো বাবা, যখনই আমি বিপদে পড়ি কালীমা আমাকে ঠিক রক্ষা করেন। আমার বারবার মনে হয় কালীমায়ের সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আর তাছাড়াও আমি মেডিকেলে চান্স পেয়েছি, আমি কলকাতায় পড়তে যাব। আমি একবার কালীমায়ের মন্দিরে যাব না তা কি করে হয়? আমাকে যেতেই হবে। সুদীপার পিসি বারবার করে সুদীপাকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু সুদীপা কারোর কোনো কথাই শোনে না। সে কালী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখানো হয় আজ অভ্রর জন্য পরমাকে দেখতে যাবে তার পরিবার। অভ্রর ভাই বোনেরা সবাই তৈরি হয়ে এসেছে। অভ্র আরশিকে বলে আরশি দে না, তুই কি পারফিউম লাগিয়েছিস, খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে। আরশি বলে বড়দা ভাই এটা তো মেয়েদের পারফিউম, এটা তুই লাগাবি? অভ্র বলে তাতে কি হয়েছে, পারফিউমের গন্ধে আবার ছেলে মেয়ে আছে নাকি? তখনই সেখানে আসে অভি। আরশি বলে দেখ না ছোটদা ভাই, বড়দা ভাই নাকি আমার পারফিউম লাগাবে। কথাটা শুনেই অভি হাসতে থাকে। তখনই আদিত্য অভিকে ভিডিও কল করে। আদিত্য অভি দুজনেই ভিডিও কলে কথা বলছে। অভি বলে আজ বড়দার জন্য আমরা পাত্রী দেখতে যাচ্ছি, আর বড়দা দেখ ফিমেল পারফিউম লাগাচ্ছে। কথাটা শুনে আদিত্য হাসতে থাকে। আদিত্য বলে তো পাত্রীর ছবি থাকলে দেখা। তখনই অভ্র বলে এই না, একদম নয়। তোমার যদি বৌদিকে দেখতে ইচ্ছে করে তো এখানে আসতে হবে, হ্যাঁ, নইলে বৌদিকে দেখতে পারবে না। ও আমার বিয়েতে আসবে না, ও ওখানে বসে বসে বৌদির ছবি দেখবে। তখনই অভি বলে বৌদির নামটা বলতে পারি। অভ্র বলে না, একদম নয়, বৌদির নামও বলা যাবে না। তখনই সেখানে আসে বড় মা, অভ্রের মা। বড় মা এসে বলে এটা কি হচ্ছে, তুমি এই বাড়ির বড় ছেলে, অথচ তোমার কাছ থেকে আমি এইটা আশা করি না। যেই মেয়েকে চেনো না জানো না তাকে হুট করে বৌদি বলে ফেললে। অভ্র বলে আসলে মা বিষয়টি আমি সেভাবে বলতে চাইনি। অভ্রর মা বলে তো কিভাবে বলেছ? অভ্র বলে আদিত্য বলছিল বৌদির ছবি দেখবে, তাই ওকে বলছিলাম আর কি। আমার সঙ্গে যারই বিয়ে হোক সে তো আদিত্যের বৌদিই হবে, তাই না? আদিত্য বলে হ্যাঁ বড় মা, বড়দা তো সে কথাটাই বলছিল, শেষ অবধি যার সাথে বিয়ে হবে আমি তার ছবিটাই দেখতে চেয়েছি। বড় মা বলে ঠিক আছে, এবার চলো। অন্যদিকে দেখানো হয় পরমা রেডি হচ্ছে, কিন্তু বারবার তার আদিত্যের কথা মনে পড়ছে। আদিত্যের সাথে কাটানো সেই মুহূর্তগুলো বারবার তার চোখের সামনে ভেসে আসছে। আর সেই সব সুন্দর স্মৃতি মনে পড়তেই পরমার চোখে জল ছলছল করে। তখনই সেখানে আসে পরমার মা। পরমার মা এসে বলে এখনও সময় আছে মা, তুমি ভেবে দেখো, তুমি ভালোবাসবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে, এতে কি তুমি ভালো থাকবে? তুমি যদি চাও আমরা সব কিছু এক্ষুনি ক্যান্সেল করে দেব। তুমি যদি চাও এখানকার সব পাঠ গুটিয়ে আমরা বিদেশে চলে যাব। তুমি শুধু একবার বলো। পরমা বলে মা আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। একজন ছেলে যে কিনা আমার ইমোশন নিয়ে খেলবে আর আমি তার জন্য কষ্ট পাবো, কোনো দিন কষ্ট পাবো না মা। তোমার মেয়ে এতটা দুর্বল নয়, সে একবার যখন অতীতে পিছনে ফিরে এগিয়ে যাচ্ছে কখনো সে আর অতীতের দিকে ফিরেও তাকাবে না। ওই আদিত্য দেখুক, আমি চাইলেই ওর মতন একজন ছেলেকে বিয়ে করতে পারি। ওর মতন কি বলছি, ওর চাইতে ভালো কাউকে বিয়ে করতে পারি। তখনই পরমার মা বলেন কিন্তু আমি তো বুঝতে পারছি তুমি এখনো আদিত্যের কথা ভাবছো, আদিত্যর কথা ভেবে কষ্ট পাচ্ছ। পরমা বলে না মা, তেমন কিছুই নয়। পরমার মা বলে এখনো ভাবো তুমি। পরমা বলে মা আমার যা ভাবার আমি ভেবেছি। এই বলে পরমা আবারও রেডি হতে যায়। তখনই পরমার বাবা এসে বলেন ওদের গাড়ি কিন্তু বাড়িতে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। এ বলে পরমার বাবা নিচে যায়। এদিকে বড়মারা সবাই ড্রয়িং রুমে বসে আছে। কাজের লোক এসে বড়মাদের চা দিয়ে যায়। বড়মা বলে আপনার মেয়ে কোথায়? পরমার বাবা বলে ও রেডি হচ্ছে। বড়মা বলে কি এখনও রেডি হচ্ছে? পরমার বাবা বলে না মানে আপনারা এসেছেন শুনেই ওই আর কি, শেষে যেটা হয় না। তখনই আরশি বলে ফাইনাল টাচ। তখনই সেখানে শ্রুতি পরমাকে নিয়ে আসে। পরমার বাবা বলে ওই তো এসে গেছে আমার মেয়ে পরমা, আর ইনি হলেন আমার স্ত্রী শ্রুতি। পরমাকে প্রথম দেখাতেই অভ্রর পরিবারের সবার বেশ ভালো লেগেছে। আর অভ্র তো মুগ্ধ হয়ে পরমার দিকে তাকিয়ে আছে। পরমার মা পরমাকে সোফায় বসিয়ে দেয়। বড় মাও মুগ্ধ হয়ে পরমার দিকে তাকিয়ে আছে। এরপরেই বড় মা পরমাকে বলে তোমাদের পরিবার দেখে মনে হচ্ছে ছোট পরিবার, কিন্তু আমাদের পরিবার কিন্তু এমন নয়। আমরা যৌথ পরিবারে বসবাস করি। আগে আমাদের পরিবারটা অনেক বড় ছিল, এখন যদিও একটুখানি ছোট হয়ে গেছে।
তবে হ্যাঁ, তুমি এই বাড়ির মেয়ে হয়ে আমাদের বাড়িতে গিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবে তো? সবার সাথে একসাথে থাকতে পারবে তো? পরমা চুপ করে থাকে। আদিত্যর বাবা মা বড় মা সবাই পরমাকে বলে, তোমার কি শরীরটা খারাপ? পরমার মা বলে, হ্যাঁ, ওর আসলে আজ একটু শরীরটা খারাপ ছিল। বড় মা বলে, তো আজকের দিনে আমাদের আসতে বলেছেন কেন? পরমার বাবা বলে, আসলে মানে আপনাদের ছেলের তো একটু তাড়া আছে তাই। তখনই আদিত্যের বাবা বলে, আমাদের ছেলে মিলিটারিতে জব করে, ও 15 দিনের ছুটিতে এসেছে। আদিত্যর বড় মা বলে, হ্যাঁ, আর যা করার 15 দিনের মধ্যেই করতে হবে। পরমা, তুমি কি রান্না বান্না করতে জানো? পরমা তখন চুপ করে থাকে। পরমার বাবা বলে, বুঝতেই তো পারছেন, একমাত্র মেয়ে, আগুনের তাপে সেভাবে যেতে দেয়নি। তবে হ্যাঁ, ও কেক বানাতে পারে, আরও অন্যান্য কিছু বানাতে পারে। তখনই বড় মা বলে, বাড়ির সবাই কি প্রত্যেক দিন কেক খেয়ে থাকবে নাকি? তখনই আদিত্যের মা বলে, রান্না আর কি, আমি তো সব রান্না করি, একটু হাতে হাতে সাহায্য ও শিখে নিলেই পারবে। বড় মা তখন আদিত্যের মায়ের দিকে চোখ বড় বড় করে তাকে চুপ করিয়ে দেয়। এরপরেই বড় মা পরমার কাছে আরও অনেক কিছু জানতে চায়, কিন্তু পরমা চুপ করে আছে। পরমা একটা কথাও বলছে না। সেটা দেখে আদিত্যের বড় মা উঠে দাঁড়ায়। আদিত্যের বড় মা বলে, এই মেয়ের সাথে আমাদের বাড়ির ছেলের বিয়ে দেব না, ছোট উঠে এসো। এই বলে পরিবারের সবাইকে ডেকে উঠে যায় আদিত্যর বড় মা। তখনই পরমার মা পরমাকে ঝাঁকিয়ে দেয়। পরমা যেন তার হুঁশ ফিরে পায়। এত সময় পরমা শুধু আদিত্যের কথাই ভাবছিল, আদিত্যের সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথাই ভাবছিল। পরমার মায়ের ধাক্কায় পরমার যেন হুঁশ ফিরে আসে। পরমা গিয়ে আদিত্যের পরমার সামনে দাঁড়ায়। পরমা বলে, অ্যাম সরি। এই বলে হাত জোর করে আদিত্যের বড়মার কাছে ক্ষমা চায়। অন্যদিকে দেখানো হয় সুদীপা মন্দিরে যাচ্ছে দেখে আদিত্য সুদীপাকে বলে, চলুন, আমি আপনাকে গাড়ি করে পৌঁছে দেব। সুদীপা বলে, তার কোনো প্রয়োজন নেই। আদিত্য বলে, দেখুন, আপনি যেভাবে প্রামাণিককে ফিরিয়ে দিয়েছেন, ওদের সবার কিন্তু রাগ আছে আপনার ওপর। যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, চলুন। সুদীপা বেশ বাড়াবাড়ি করে। সুদীপা আদিত্যকে বলে, আমার গ্রামের মন্দিরেও কি আমি শান্তিভাবে যেতে পারবো না? আপনাকে গার্ড দিতে হবে? সুদীপা আদিত্যকে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সুন্দরের ভাড়াটে গুন্ডারা সুদীপার পিছনে পিছনে বাইক নিয়ে আসতে থাকে, তাকে উত্ত্যক্ত করে। বৌদি বৌদি বলে ডাকতে থাকে, তার পথ আটকে দেয়। সব বাধা পেরিয়ে সুদীপা এক প্রকার দৌড়ে দৌড়ে যেতে চায়। তখনই সেখানে আদিত্যের গাড়ি দেখে গুন্ডারা পালিয়ে যায়। আদিত্য সুদীপাকে বলে, চলুন, এবার অন্তত আমার গাড়িতে চলুন। আদিত্য বলে, দেখুন, আপনি কিন্তু বাইকের সামনে এভাবে দৌড়াতে পারবেন না, আর আমিও যে সবসময় আপনাকে চোখে চোখে রাখবো তারও কোনো মানে নেই, তাই বলছি আমার গাড়িতে চলুন। সুদীপা বলে, আপনি যে আমাকে সাহায্য করতে চেয়েছেন, আমার কথা এতটা ভেবেছেন, তার জন্য আপনাকে অসংখ্য থ্যাঙ্কস, কিন্তু আমি এই পুলিশ প্রোটেকশন চাই না। আদিত্য সুদীপাকে বলে, দেখুন, আমি পার্সোনালি আপনাকে প্রোটেক্ট করছি বিষয়টি কিন্তু তা নয়। আমাকে এখানে পোস্টিংয়ে পাঠানো হয়েছে নবীনপুরকে বসবাসযোগ্য করার জন্য। এই নবীনপুরে সুন্দর আর প্রামাণিক যা কিছু শুরু করেছে, তাতে করে ওদেরকে সাহায্য করতেই আমি এখানে এসেছি। যেহেতু আপনি ওদের মেন টার্গেট, তাই আমি আপনাকে প্রোটেক্ট করছি, ব্যাস, এর পিছনে অন্য কোনো কারণ নেই। সুদীপা বলে, দেখুন, আমি পুলিশ প্রোটেকশনে অভ্যস্ত নই, আর তাছাড়া আমি আমার গ্রামের মন্দিরে যাব আর পুলিশ আমাকে প্রোটেকশন দেবে, আমি সেটাও চাই না। আমাকে আমার মতন করে ছেড়ে দিন। আদিত্য বলে, ধরুন, নদীর উপরে একটা ভাঙা ব্রিজ আছে, আপনি জেনে শুনে সেই ব্রিজে গেলেন, দুর্ঘটনা ঘটলো, সেই দায়িত্ব আপনার। আপনি মেডিকেলে পড়ুয়া একজন ছাত্রী, অথচ আপনি যদি এতটা অবুঝ হন তো কী করে হবে? সুদীপা আদিত্যের কোনো কথাই শোনে না, সে তেরামি করে একলাই মন্দিরে যায়। অন্যদিকে দেখানো হয় সুদীপা যখন মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে প্রার্থনা করছিল, তখনই সেখানে আসে সুন্দরের গুন্ডারা। সুন্দরের গুন্ডারা সুদীপাকে আবারও উত্ত্যক্ত করতে শুরু করে, তার হাত ধরে টানতে থাকে। তখনই সেখানে আসে আদিত্য। আদিত্যের সাথে গুন্ডাদের মারপিট শুরু হয়। এক পর্যায়ে গুন্ডারা আদিত্যকে মারতে চাইলেই সুদীপা তখন মায়ের পাশে থাকা খাড়া তুলে গুন্ডাদের দিকে তেড়ে আসে। তো বন্ধুরা, কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।